অয়ন নিজস্ব কেবিনে পেশেন্ট দেখতে বসেছে। আজকে সিরিয়াল পড়েছে বেশি। এত এত বাচ্চা এসেছে, ভিড় লেগেছে কেবিনের সামনে। সামনের চেয়ারটাতেও ১.৫ বছরের একটা বাচ্চা বসেছিল। স্ক্যাবিজের সমস্যা, পুরো ঘা হয়ে গেছে। অয়ন চেক আপ করে ওষুধপত্র লিখে দেয়। শিশুবিদ হিসেবে অল্পতে অনেক সুনাম হয়েছে ওর। ব্যস্ততার মাঝেই মুঠোফোনটা বাজলো। ও ঘাড় ফিরিয়ে দেখল ইউষার কল। স্ক্রিনে লিটল চেরি লেখাটা ভাসছে। অয়ন ফোঁস করে শ্বাস ফেলে এসে বসলো চেয়ারে, যেন জানে ইউষাকে কি বলবে এখন। ততক্ষণে ভেতরে থাকা নারী বাচ্চা নিয়ে বেরিয়ে গিয়েছেন। এখন পরের জন আসার কথা। অ্যাসিস্ট্যান্ট উকি দিয়ে শুধালেন, স্যার পরের জন পাঠাবো? বসতে বলুন, আমি ডাকবো। আচ্ছা স্যার। স্ক্রিনে সবুজ বাটন প্রেস করতেই ওপাশ থেকে ইউষা হড়বড় করে বলল, অয়ন ভাই, হ্যালো। অয়ন ভাই, কোথায় তুমি? তুমি তুমি খেয়েছো? নাস্তা করেছো সকালে? অয়ন ভ্রু কুঁচকে নেয়। ইউষার গলার স্বর আধভাঙা বলল, কখন উঠেছিস? আমি এই তো উঠেই তোমায় কল দিলাম। বড়মা বলল তুমি নাকি সেই ভোরে চলে গেছো, সেও তোমায় দেখেনি, তাই ভাবলাম কিছু খেলে কিনা। শেষ দিকে স্বরটা নেমে গেল ইউষার। মিনমিন করে বলল। অয়নের ঠোঁটের কোণে এক ছটা হাসি ফুটল অমনি। যাক, কেউ অন্তত ভাবে ওকে নিয়ে। বলল, খাইনি, খাবো। আজ অনেক প্রেশার, 7টা থেকে সিরিয়াল পড়েছে। খেয়ে নাও আগে, পরে দেখো শরীর না চললে মাথা চলবে কি করে। তুই খেয়েছিস? না। খেয়ে নে। ইউষা এক পল চুপ থেকে বলল, আগে তুমি খেয়ে জানাও তারপর। অয়ন মৃদু হেসে বলল, তোর আমাকে নিয়ে একটু বেশি চিন্তা হয় ইউষা। ইউষার বুক শুকিয়ে গেল প্রশ্ন শুনে। অস্থির চিত্তে ভাবল, না হলে আর কাকে নিয়ে হবে? তুমিই যে আমার সব। জিভে ঠোঁট ভিজিয়ে বলল, হ্যাঁ মানে ওই বড়মা বলছিল। অয়ন কথা কেড়ে নিয়ে বলল, আমায় নিয়ে এত ভাবিস না ইউষা, আমি ঠিক আছি, বরং আজ একটু বেশিই ঠিক আছি মনে হচ্ছে। শেষটুকুতে অয়নের স্বর উচ্ছল শোনালো, যেন খুশির ছাপ বইছে গলায়। ইউষা কপাল কুঁচকে ফেলল। কাল রাতে যা হলো, যেভাবে আহাজারি করে কাঁদছিল অয়ন, তাতে অমন স্বর অস্বাভাবিক না। কিন্তু কিছু জিজ্ঞেস করতে পারল না। ছোট করে বলল, আচ্ছা। ফোনটা রাখলো অয়ন। কি ভেবে হাসলো একটু। মাথায় তুষির কথা ঘুরে বেড়ালো শুধু। মেয়েটার আজ ওইভাবে পালিয়ে যাওয়া প্রমাণ করে স্বার্থর সাথে একটা বিস্তর ঝামেলা চলছে ওর। ঠিক যাচ্ছে না ওদের দাম্পত্য। আর এই ঝামেলাটুকু কি অয়নের জীবনে তুষিকে ফেরানোর দ্বিতীয় সুযোগ হতে পারে না? স্বার্থর চেক আপের অ্যাপয়েন্টমেন্ট পড়েছে 11:30 নাগাদ। এখন বাজে 10:26। এক্কেবারে তৈরি হয়ে নিচে নামলো সে। ইউনিফর্ম পরেছে। ডাক্তারের চেম্বার থেকে সোজা থানায় যাবে। গত সপ্তাহে ছুটি কাটিয়েছে অনেক। শরীফ জানালো ফের দুটো চাইল্ড রেপ কেস জমা হয়েছে। সামনে আবার বিস্তর ছোটাছুটি। ওকে দেখেই তনিমা বললেন, স্বার্থ খাবি না? স্বার্থর টেবিলে চোখ বোলালো। বাড়ির পুরুষ কেউ নেই সেখানে, কেবল হাসনা আর মিন্তো বসে আছে। জয়নব না হয় ঘরে খাবেন, কিন্তু বাকিরা কোথায়? ওই চোরটাও তো নেই। স্বার্থ একবার স্টোর রুমের বন্ধ দরজায় দেখলো। চেয়ার টেনে বসলো ধীরে সুস্থে। তনিমা প্লেট গ্লাস এগিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন, রুটি দেবো না পরোটা? এসব না, টোস্ট বানিয়ে দাও। আচ্ছা। তনিমা ঘাড় নেড়ে রান্নাঘরে চললেন। রেহনুমা দুপল উসখুস করে বললেন, তুষি খাবে না? স্বার্থ বুঝলো ভদ্রমহিলা জানেই না তুষি ওর ঘরে নেই। উত্তর দিল, পরে খাবে হয়তো। কাল রাগের বশে মেরে দিয়েছিলাম, পরে এত খারাপ লেগেছে মাথা ঠিক রাখতে পারিনি। হাসনা শুধালেন, তোমগো মধ্যে অহন সব ঠিক হয়েছে? হইল, বোঝাপড়া হয়েছে? এরপর আর কথা হলো না। স্বার্থ টোস্টের গায়ে মাখন লাগিয়ে খেলো চুপচাপ। তনিমা বললেন, তুষিকে দেখলাম কাল স্টোর রুমে ছিল, সব ঠিকঠাক হলো তো? স্বার্থ জবাব দিল, ওর ইচ্ছে হয়েছে তাই ছিল। বিয়ে করেছি বলে তো ওর ফ্রিডম নিয়ে যায়নি। যখন মন চাইবে যাবে আমার ঘরে, এত ভেবো না। গুরুজনেরা বুঝলেন এদের মনোমালিন্য ঠিক করে মেটেনি, না হলে নতুন বর্ব এমন আলাদা থাকবে কেন? কিন্তু এ নিয়ে আর কথা বাড়াতে চাইলেন না। ছেলেটা এমনি সকালে খায় না, আজ একটু বসলো, খাক। স্বার্থ ওপরের দিকে এক পল চোখ বুলিয়ে বলল, অয়ন খেয়েছে? না, বাড়িতে নেই। ইউষা ক্লাসে চলে গেল। ও। স্বার্থ খাওয়া শেষ করে দাঁড়াতেই তনিমা বললেন, তোর না আজ চেক আপে যাওয়ার কথা? যাচ্ছি, জানাস কিন্তু। স্বার্থ মাথা নেড়ে বেরিয়ে গেল। যখন সদরের চৌকাঠ পার করলো সে, বন্ধ হলো ওই দরজাটা। স্টোররুমের দরজা আস্তে করে খুলল তুষি। প্রথমে মাথা বের করে ভালো মতো দেখলো স্বার্থ সত্যিই গিয়েছে কিনা। এরপর নিজের শীর্ণ শরীরটা বাইরে এনে দাঁড়ালো। বাঁ হাতে বই খাতার পাহাড়, ডান হাতে বিশাল কালো লাগেজ নিয়ে একটু দম নিল তুষি। তারপর হুড়মুড়
করে পা বাড়ালো দোতলার দিকে। লাগেজের চাকা টানার খটখটে শব্দে ডাইনিং রুমের সবার নজর এদিকে ঘুরে গেল। তনিমা অবাক হয়ে বললেন, ওমা কোথায় যাচ্ছিস তুই? মিন্তু উদ্বিগ্ন হয়ে বলল, আপু তুমি কি আবার পালাচ্ছ? তুষি মুখ ছোট করে জানালো, পালাতে হলে কি দোতলায় যাব? ঘরে যাচ্ছি। হাসনা মাথা ঝাঁকিয়ে বললেন, ও নাত জামাইয়ের ঘরে যাইতাছোস? কেন আর আলাদা থাকন যাইতাছে না? আর থাকবি না তোর স্টোর রুমে? তুষি লজ্জা পেল, বিব্রত হলো, ঠোঁট উল্টে হাঁটতে থাকলো শুধু। তনিমা রেহেনুমা একে অন্যের দিকে চেয়ে ঠোঁট চেপে হাসলেন। রেহেনুমা বললেন, তার নাস্তা কি খাওয়া হবে নাকি ঘরে দিয়ে যাব? খাবো না, কারো দিতে হবে না। যে আমাকে কথায় কথায় বকে মারে তার নাস্তা সেই খাক। রেহেনুমা দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়লেন। তুষি গলা চড়িয়ে ডাকলো, আসমা আপা, আসমা আপা। আসমা ছুটে এলো। যে? তুষি বলল, আমার ঘরে আরো কিছু ব্যাগ আছে, তুমি একটু উপরের ঘরে দিয়ে যেতে পারবে? আচ্ছা, ইউসা আফার ঘরে দিয়ামু? তুষির কণ্ঠ মিহি, খুব অস্বস্তি নিয়ে বলল, না ওনার। আসমা কেন যেন হাসলো, সব দাঁত বের করে বলল, ঠিক আছে। ঘরের দরজা ঠেলে বড় করে শ্বাস নিল তুষি। স্বার্থ মাত্র তৈরি হয়ে গেছে। ওর মন কাড়া পারফিউমের গন্ধটা দেওয়ালে দেওয়ালে লেগে আছে এখনো। তুষি নরম চোখে সমস্ত রুমটাই দেখলো আরেকবার। এক ফালি তৃপ্তিতে টলমল করলো বুকটা। এই ঘরে ও থাকবে, এটা ওর স্বামীর ঘর, ওর ঘর। কত স্বপ্ন বুনতো এক সময়, কত কল্পনা সাজিয়েছে এই চার দেওয়ালের ছোট্ট জায়গাটাকে নিয়ে। আস্থা সত্যি হলো, তবে অন্যভাবে। এই যা। হাতের জিনিসপত্র নামিয়ে রাখলো তুষি। আসমা এক একটা ব্যাগ এসে দিয়ে গেল এর মাঝে। কোলবালিশ কাঁথা নিয়ে কাউচে রাখলো তুষি। বই খাতা রাখলো টেবিলে। জামা কাপড় রাখার জন্য 3 পাল্লার চওড়া কাবার্ডের এক পাশ টেনে খুললো। এক দিকটা স্বার্থর কাপড় দিয়ে ভর্তি, ভাঁজে ভাঁজে তার জামা কাপড়, পাঞ্জাবি, শার্ট, কোট, টাই, প্যান্ট, সবকিছু। তুষি মাঝের পাল্লা টেনে খুলতেই কুঁচকে গেল কপাল, সম্পূর্ণ খালি এখানটা। ও তড়িঘড়ি করে পরের পাল্লা টানলো। ওখানেও স্বার্থর কাপড় রাখা। কি আশ্চর্য, দুপাশের 2 পাল্লায় ওনার জামা কাপড়, তাহলে মাঝেরটা খালি কেন? এটা কি কোনোভাবে ওর জন্য ফাঁকা? ভাবতেই বুকের বা পাশ ছুঁয়ে একটা ঠান্ডা দুধসাদা স্রোত নামলো তুষির। মুচকি হাসলো মাথা নুইয়ে, পরপরই ভেঙচি কাটলো। বিটকেলের মাথায় যত সব বিটকেলি বুদ্ধি, যেন আগে থেকে জেনে বসে আছে ও এই ঘরে আসবে। আলমারিতে জায়গাও রাখা হচ্ছে তাই। অয়ন সকালে অমন না করলে ওকে কে আনতো এখানে? অথচ তুষির ঠোঁটের মুচকি হাসি কমল না। ওইভাবেই স্বার্থর কাপড়গুলোয় হাত বুলায় একবার। হঠাৎ মনোযোগ পড়ল ওর পুলিশি ইউনিফর্মের দিকে। কয়েক সেট ইউনিফর্ম সেখানে, শার্ট, প্যান্ট, বেল্ট, এমনকি মাথার পিক ক্যাপটাও এক জায়গায় আলাদা করে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা। ইস, মানুষটা এত গোছালো। আর তুষি, ওর জুতো থাকে একদিকে, জামা থাকে আরেক দিকে। তুষি কি ভেবে যেন ইউনিফর্ম ছুলো। মনের ধার কেমন করে উঠল অমনি। ইউনিফর্মের শার্ট আর পিক ক্যাপটা টেনে আনলো হাতে। ওড়না নামিয়ে রেখে প্রথমে শার্টটা জামার ওপর দিয়েই গায়ে পড়ল তুষি। কলারে নাক ডুবিয়ে লম্বা শ্বাস টানলো। স্বার্থ শরীর থেকে ব্লুবেরির ঘ্রাণ পাওয়া যায়। তুষির গা কাঁপে ওই গন্ধে, মাথা ঝিমঝিম করে, মনে হয় আষ্টে পৃষ্ঠে ও মানুষটাকে জড়িয়ে আছে। তুষি হাসলো একা একা। শার্টের নিচ থেকে 3টা বোতাম লাগালো, তারপর ছুটে এলো আয়নার সামনে। মাথায় পড়লো ক্যাপটা। ওকে দেখতে কেমন লাগছে? পুলিশের বউ মনে হচ্ছে নাকি পুলিশই? তুষি ক্যাপ নেড়েচেড়ে দেখলো নিজেকে। 2 আঙ্গুল দিয়ে মিছিমিছি পিস্তল বানিয়ে আয়নার দিকে তাক করে বলল, হ্যান্ডসেফ। তখনই পেছন থেকে শুধরে দিল কেউ। একটা নিম্নভার কণ্ঠস্বরে বলল, দ্যাট উইল বি হ্যান্ডস আপ। তুষির বুক ছলকে উঠল ওই হঠাৎ গলার শব্দে। চমকে ফিরল পেছনে। খোলা দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে স্বার্থ। 2 পকেটে 2 হাত, শরীরটা একটু কাত হয়ে মেশানো সেথায়। গালের ভেতর জিভ ঘোরানো সেই চিরচেনা হাসিটায় লজ্জায় নুয়ে গেল তুষি। ঝট করে ঘুরে গেল, আবার জিভ কেটে চোখ খিচে ভাবল, লোকটা না মাত্র বেরিয়ে গেল, আবার এলো কি করে? আল্লাহ, মান সম্মান কিছু বাকি নেই। তুষি টের পেল মেঝেতে বুটের শব্দ শোনা যাচ্ছে। শক্ত পা ফেলে এগিয়ে আসছে স্বার্থ, কণ্ঠে তার দুষ্টুমি। দেশের কোথাও দেখছি নিরাপত্তা নেই, একজন এএসপির নিজের ঘর থেকেই তার ইউনিফর্ম চুরি হয়ে যাচ্ছে। তুষি মুখ গোছ করে বলল, আমি চুরি করছিলাম না। স্বার্থ এপাশ থেকে ওর মুখোমুখি এসে দাঁড়ালো। ক্যাপ উল্টো পড়েছিল তুষি। হাত বাড়িয়ে ক্যাপটা ঘুরিয়ে আবার ঠিক করে দিল ও। ভ্রু নাচিয়ে বলল, পাথর তবে গলল? আমি পাথর
জন্যই আমি ভালো, পাথর তো আপনি। তাহলে এই পাথরে ফুল ফুটিয়েছে কে? তুষি চোখটা মিয়ে নেয়। আমি কি করে জানবো? সার্থর নজর পড়লো কাউচে, বালিশ কাঁথা দেখে বলল, ওগুলো এখানে কেন? আমি ওখানে ঘুমাবো তাই। তাহলে বেডের কি কাজ? তুষি চটাং চটাং জবাব দেয়, আমি এমনি এমনি আপনার রুমে আসিনি, এসেছি দায় পড়ে, থাকবো ঘুমাবো ব্যাস, এর বেশি আমার থেকে কিছু আশা করবেন না। সার্থ তাজ্জব হয়ে বলল, তুমি আমাকে কপি করছো? তুষি থতমত খেয়ে গেল। আসলেই তো, কথাটা বললই তো আগেরকার সেই বিটকেলের মতন, যে এসে গম্ভীর শব্দে নিষ্ঠুরের মতো ওকে দুটো লাইন বলেছিল, আমার থেকে কোনো এক্সপেকটেশন রেখো না। সার্থ বলল, ওখানে শোবে তুমি তাই না? আলাদা ঘুমাবে? তুষির মুখ শক্ত, হ্যাঁ শোয়াচ্ছি। সার্থ হনহন করে হেঁটে গেল। হঠাৎ তুষি একটু বোকা বোকা হলো, লোকটা কি করতে চাইছে আবার? সার্থর দরজার বাইরে গিয়ে জোরে জোরে ডাকলো, আব্বাস আব্বাস, আসমা আব্বাসকে ডাকো।